নেপালের যে ভয়ঙ্কর অগ্নিগর্ভ পরিস্থিতি গোটা বিশ্বকে চমকে দিয়েছে, তার রেশ কি এবার এই দেশে এসে পড়তে চলেছে? এই রাজ্য এবং এই দেশে কি এই ধরনের গণবিদ্রোহের কথা নতুন করে ভাবনা চিন্তা শুরু হয়েছে? এবং সেটা নেতা থেকে জনতা সকলেই তার ইঙ্গিত দিচ্ছেন। আশা আশঙ্কার একটা দোলাচল কি গোটা দেশ গোটা রাজ্যকে কাঁপিয়ে দিচ্ছে? এই প্রশ্নগুলো উঠে যাচ্ছে। দেখুন, প্রথমে শুরু হলো শ্রীলঙ্কা দিয়ে, তারপর বাংলাদেশ, তারপর মালয়েশিয়া, তারপর নেপাল। প্রত্যেক জায়গায় প্যাটার্নটা এক। এখন এই ধরনের জেন জি বিপ্লব যেটাকে বলা হচ্ছে, যুব সম্প্রদায় ছাত্র সম্প্রদায়ের বিদ্রোহ যেটাকে বলা হচ্ছে, তা নিয়ে একাধিক প্রশ্ন থাকতে পারে। তার মোটিভ নিয়ে, তার রিসোর্স নিয়ে, তার সোর্স অফ ইনকাম, কোথা থেকে টাকার ফান্ডিং আসছে, বিদেশি শক্তি ঢুকে পড়ছে কিনা, বড় গেম আছে কিনা, অনেক প্রশ্ন থেকে যাচ্ছে। কিন্তু একটা ব্যাপারে আপনাকে সহমত হতেই হবে, এই যে জেনজি, এই যে যুব সম্প্রদায়, তারা যে বিদ্রোহটা করছে, তার প্রধান কারণ, যেখানে আগুনটা লাগছে, যেখান থেকে স্পার্কটা বেরোচ্ছে, সেটা হচ্ছে সীমাহীন দুর্নীতি। এই যে শাসকপন্থী যারা রয়েছেন, যারা শাসকের আসন তার দখল করে রেখেছেন, তারা দেশের উন্নয়ন তো করতে পারছেনই না, উল্টে নিজেদের পকেটের উন্নয়ন করছেন। সীমাহীন দুর্নীতিটা চলছে, আর তার বিরুদ্ধেই কিন্তু গর্জে উঠছে এই যুব সম্প্রদায়। এবং সেই আগুনে ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে শাসক, তাদের দেশ ছেড়ে পালাতে হচ্ছে, এবং পুরো যে পলিটিক্যাল সিস্টেম আছে সেটাই কিন্তু কোলাপস করে যাচ্ছে। আর সেই সম্ভাবনাটা কিন্তু এই দেশে, এই রাজ্যে যদি ভালো করে তাকানো যায়, তাহলে কিন্তু উড়িয়ে দেওয়া যায় না। এখানেই সিমিলারিটি রয়েছে। আর এই নিয়েই কিন্তু চারিদিকে বিভিন্ন রকম কথাবার্তা শুরু হয়ে গেছে। প্রথমেই নেতাদের কথা দিয়ে শুরু করব। দেখুন, এখানে একটা পোস্ট গতকাল থেকে খুব ভাইরাল হয়ে গেছে, যেটা করেছেন হুমায়ুন কবির, ডেবরার, যিনি তৃণমূল কংগ্রেসের বিধায়ক, প্রাক্তন আইপিএস রয়েছেন। সেখানে তিনি লিখছেন, নেপাল ক্রাইসিস, কবে যে আমাদের দেশের তানাশাহিদের একই হাল হবে? অহিংস পথে দুর্নীতির শিরোমণিদের মুখোশ আর ফাইল খুলে যাবে। আর কবে, আর কবে? আপনারাও কি আমার মতো স্বপ্ন দেখেন? এখন খুব স্বাভাবিকভাবেই যদি হুমায়ুন কবিরের বক্তব্য হিসেবে এটাকে দেখা হয়, তাহলে একটা কথা বলতেই হয়, যে তিনি খুব সম্ভবত এই দেশের যারা শাসন ক্ষমতা চালাচ্ছেন, সেই বিজেপির দিকে, সেই নরেন্দ্র মোদী, অমিত শাহের দিকে আঙুল তুলছেন। কিন্তু সত্যি কি তাই? আঙুলটা কি তাদের দিকে তুলছেন, নাকি আঙুলটা নিজের দিকে তুলছেন? কেননা আমরা দেখেছি, এই হুমায়ুন কবির তিনিই কিন্তু তার দলেরই যে অবস্থান রয়েছেন, তার বিপরীতে গিয়ে কথা বলছেন। আমরা দেখলাম, যখন ওই নদিয়ায় উপনির্বাচন হলো এবং সেখানে তৃণমূল কংগ্রেসের উল্লাসে বমের আঘাতে ছিন্ন ভিন্ন হয়ে গেল 10 বছরের এক ফুটফুটে কন্যার দেহ, তখন সেটাকে কভার আপ করতে কিন্তু ছুটে গিয়েছিলেন এই হুমায়ুন কবির। এবং তার দল সেই অবস্থান যে সত্যিই ভালোভাবে নেয়নি, সেটা কিন্তু পরবর্তীকালে বোঝা গিয়েছিল। এমনকি এই যে মারাত্মক কথাটা বলেছেন, সেটাও কি তার দল সমর্থন করছে? না, এই নিয়ে তো কোনো সমর্থন এখনো দেখিনি। উল্টে যেটা তার দলের এক স্পোক্স পার্সন বলেছেন, এটা তার ব্যক্তিগত মত, অর্থাৎ এই মতের সঙ্গে সহমত হচ্ছে না। তাই তিনি দেশের বিরুদ্ধে বলছেন, নাকি নিজের দলের দিকেই আঙুলটা তুলছেন, সেই নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে। হুমায়ুন কবিরকে নিয়ে প্রশ্ন থাকলেও প্রশ্ন থাকছে না আর এক রাজনৈতিক নেতা অর্জুন সিংকে নিয়ে। তিনি কালকে সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট করেছিলেন, যেখানে তিনি স্পষ্টভাবে জানতে চেয়েছিলেন যে পশ্চিমবঙ্গেও কেন নেপালের মতো যুব সম্প্রদায় এগিয়ে আসছে না, কেন তারা মিয়ে রয়েছে। এই ধরনের গণ অভ্যুত্থান, গণ আন্দোলনের অসম্ভব রকমের দরকার রয়েছে পশ্চিমবঙ্গে। এবং সেই কথা বলার পর অর্জুন সিং এর বিরুদ্ধে কিন্তু একের পর এক এফআইআর হচ্ছে, এবং সেই নিয়ে অর্জুন সিংও কিন্তু প্রকাশ্যে মুখ খুলেছেন। তিনি বলছেন, এই ভয়টা ভালোই লাগলো, মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে ছাত্র ও যুব আন্দোলনের প্রোডাক্ট বলেন, তাই তিনি ছাত্র ও যুব সমাজের শক্তি বোঝেন। এই ভয় আর ঘাবড়ানোর থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় আমার নামে তার নেতাদের দিয়ে থানায় থানায় অভিযোগ করাচ্ছেন। যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে 21শে জুলাইয়ের আন্দোলনে 13 জন শহীদ হয়েছিলেন, তখন বাংলার কতগুলো থানায় তার নামে অভিযোগ হয়েছিল বা মামলা দায়ের হয়েছিল? রাজ্যের প্রতিটি নিয়োগে দুর্নীতি, লুটপাট ও তুষ্টিকরণের রাজনীতির সব সময় আমি বিরোধিতা করব, এবং যুব সমাজকে দুর্নীতির বিরুদ্ধে আন্দোলনে এগিয়ে এসে অংশগ্রহণে আহ্বান জানাচ্ছি। প্রয়োজনে যুব সমাজকে নিজেদের রক্ত ঝরাতে এবং আত্মবিসর্জন দিতেও প্রস্তুত থাকতে হবে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার শুধু পুলিশ আর গুন্ডাদের ভরসায় চলছে। মমতা বন্দ্যোপাধ্যায় চাইলে 1000 এফআইআর দায়ের করতে পারেন। আমি পুলিশ আর এফআইআরে ভীত হওয়ার লোক নই। স্পষ্ট ভাষায় নিজের অবস্থান জানাচ্ছেন, এবং তার যে আওয়াজ, তার যে
ক্ষোভ সেটা সেটা পুরোপুরি ভাবেই যে মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস, এই রাজ্য প্রশাসন, তার বিরুদ্ধে কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে। এখন এই তো গেল নেতাদের কথা, কিন্তু শুধু নেতাদের কথা বললেই তো হবে না, আমাদের জনতার কথাও শুনতে হবে। কেননা গণতন্ত্রে জনতা জনার্দন তারাই শেষ কথা বলেন, তারাই কিন্তু ঠিক করে দেন ক্ষমতায় কারা থাকবেন, ক্ষমতায় কারা থাকবেন না। যদিও সবসময় সবটা তাদের হাতে থাকে না, কিন্তু যখন সেই তাদের হাতে না থাকাটা ক্ষোভ থেকে তীব্রতম ক্ষোভে চলে আসে, তখন তখন কিন্তু দিকে দিকে দেখা যায় ঠিক নেপালের মতো পরিস্থিতি। ঠিক নেপালের মতো পরিস্থিতি না হলেও পশ্চিমবঙ্গে কিন্তু ধীরে ধীরে এই শাসকের বিরুদ্ধে, এই প্রশাসনের বিরুদ্ধে একের পর এক ক্ষোভ বেরিয়ে আসছে। একাধিক পোস্ট করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, এবং সেখানে তিনি দেখাচ্ছেন কি ছবিটা, কি নৈরাজ্যের ছবিটা গোটা পশ্চিমবঙ্গ জুড়ে চলছে। রাজ্যের দিকে দিকে সরকারি কর্মসূচি, আমাদের পাড়া আমাদের সমাধান এখন আমাদের পাড়া থেকে তৃণমূল তারা কর্মসূচিতে পরিণত হয়েছে। এবারের ঘটনা কাকদ্বীপের, যেখানে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি যে এলাকায় চলছিল, সেখানে কাকদ্বীপের মহিলা ব্লক তৃণমূল প্রেসিডেন্ট, জেলা পরিষদ সদস্যা রীনা দাসকে গ্রামবাসীরা ঢুকতেই দিল না শিবিরে। পরিস্থিতি বেগতিক দেখে সেখানকার বিডিও এবং পুলিশ আধিকারিকরা রীনা দাসকে এলাকা ত্যাগ করতে বলেন। তিনি প্রথমে আপত্তি জানালেও পরে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে এলাকা ত্যাগ করেন। মমতা বন্দ্যোপাধ্যায় ও তার দল তৃণমূলের বিরুদ্ধে মানুষ ক্ষোভে ফুঁসছেন, মানুষ এখন আর চুপচাপ থাকছেন না, তাই দিকে দিকে প্রতিবাদ বিক্ষোভ হচ্ছে। বাংলার মানুষ জেগে উঠেছেন, এই জনগণই মমতা বন্দ্যোপাধ্যায় আর তার সরকারকে অপশাসনের হাত থেকে মুক্তি পেতে আর কদিন পর বঙ্গোপসাগরে ছুঁড়ে ফেলবে। এই গেল শুভেন্দু অধিকারীর পোস্ট, এবং শুধু শুধু একটা পোস্ট করেই তিনি থেমে থাকছেন না। এ তো গেল নেতা নেত্রীর বিরুদ্ধে ক্ষোভ, সরাসরি সরাসরি প্রশাসনের বিরুদ্ধে মানুষ কিন্তু গর্জে উঠতে শুরু করেছেন। সেই ছবিও শুভেন্দু অধিকারী তুলে ধরেছেন। এই ছবি দিয়ে তিনি পোস্ট করছেন, আমাদের পাড়া আমাদের সমাধান, বিক্ষোভের ভরে দৌড়ে বিডিও সাহেবের অন্তর্ধান। পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের নারমা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মাগুরিয়ার রাস্তার বেহাল দশায় মানুষের প্রাণ ওষ্ঠাগত। সেখানকার রাস্তা দিয়ে মানুষের যাতায়াত করায় দায়, জীবন হাতে নিয়ে চলতে হচ্ছে এমন অবস্থা। খারাপ রাস্তার জন্য গ্রামে অ্যাম্বুলেন্স তো দূরের কথা, গাড়ি পর্যন্ত ঢুকতে পারে না। ফলে অসুস্থ রোগীদের হাসপাতালে নিয়ে যেতে হলে টুলিতে করে নিয়ে যেতে হয়, প্রসূতি মায়েদের নিয়ে চূড়ান্ত সমস্যায় পড়তে হয়। গ্রামবাসীরা যতবার দাবি জানিয়েছেন ততবার সান্ত্বনা বাক্য ছাড়া আর কিছুই জোটেনি। এমত অবস্থায় সেখানে প্রশাসন আমাদের পাড়া আমাদের সমাধানের কর্মসূচি শিবির আয়োজন করলে স্থানীয় প্রায় শতাধিক মহিলা হাতে প্ল্যাকার্ড নিয়ে কেন রাস্তার সংস্কার করা হয়নি তার জবাব চেয়ে বিক্ষোভ দেখাতে থাকেন। সেই সময় সেখানে বিডিও, পঞ্চায়েত প্রধান ও অন্যান্যরা উপস্থিত ছিলেন। উত্তেজিত মহিলারা তাদেরকে সেখানেই তালা বন্ধ করে আটকে রাখেন। ঘটনার খবর পেয়ে পুলিশ গিয়ে ঘন্টা দেড়েক পর বিডিও, পঞ্চায়েত সদস্য সহ অন্যান্যদের উদ্ধার করে। বিডিও বাইরে আসলে তাকে বিক্ষোভরত মহিলারা ঘিরে ধরে আবার বিক্ষোভ দেখাতে থাকলে পুলিশের সাহায্য নিয়ে ঘেরাও হওয়ার ভয়ে দৌড়ে আমাদের পাড়া আমাদের সমাধান শিবির থেকে পালাতে থাকেন। পেছন পেছন বিক্ষোভকারীরাও দৌড়তে থাকেন। শেষে বিডিও ভয়ে গাড়িতে করে এলাকা ছাড়েন। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে রাজ্যের শহর থেকে গ্রাম রাজ্যের হাল বেহাল, তার ১০০% কাজ হয়ে যাওয়ার দাবি আসলে পুরোপুরি ভাঁওতা, সেটা পশ্চিমবঙ্গের মানুষ বুঝে গিয়েছেন। তাই দিকে দিকে এই রকম স্বতঃস্ফূর্ত বিক্ষোভ হচ্ছে। ভোটের মুখের চমক, আমাদের পাড়া আমাদের সমাধানের থেকে আমাদের পাড়া তৃণমূল তারা কর্মসূচিতে পরিণত হয়েছে। তবে শুধু এখানে প্রশাসন নয়, পুলিশের বিরুদ্ধেও ভয়ঙ্কর ক্ষোভ। এই ছবি প্রকাশ করে শুভেন্দু অধিকারী বলছেন, ডায়মন্ড হারবার মডেল, তোলাবাজ পুলিশের ইলিশ চুরি, মমতা পুলিশের তোলাবাজি দিনকে দিন দুর্নীতির নতুন শৃঙ্গ উত্তরণ করছে। সরকারি বেতনে অসন্তুষ্ট এই আদ্যপন্ত দুর্নীতিগ্রস্ত তথাকথিত আইন রক্ষকের দল নিজেরাই চৌর্য বৃত্তির পথ অবলম্বন করছে। কিভাবে এই চুরির সাম্রাজ্য বিস্তার করা যায় সেই পথ দেখায় ডাকাত সম্রাটের ডায়মন্ড হারবার মডেল। গত কিছুদিন যাবৎ ডায়মন্ড হারবারে মাছের আড়ত থেকে ইলিশ মাছ কিনতে যাওয়া ছোট
ছোট মাছ ব্যবসায়ীদের কাছ থেকে গাড়ি প্রতি 40 থেকে 50,000 টাকা তোলা তুলেছিল মমতা পুলিশ। টাকা দিতে না পারলেই ছোট ইলিশ সরবরাহ করার অজুহাতে ছোট মাছ ভর্তি গাড়ি আটকে রাখা হচ্ছে ঘন্টার পর ঘন্টা। মগরাহাট থানার এক আধিকারিক সৈকত রায় তেমনই একটি ইলিশ মাছ ভর্তি গাড়ি ধরেছিল। মাছ ব্যবসায়ীরা তার চাহিদা অনুযায়ী তোলা দিতে পারেননি। তারা দাবি করেন যে তারা ছোট ইলিশ কেনেননি, কিন্তু পুলিশ আধিকারিক সৈকত রায় সে কথায় কর্ণপাত না করে মাছ ভর্তি গাড়িটি আটক করেন। সারাটা দিন কেটে যাওয়ার পর যখন তিনি দেখেন যে ব্যবসায়ীদের কাছ থেকে তোলা পাওয়া যাবে না, তখন বিকেলের দিকে তিনি নিজেই ডায়মন্ড হারবারের নগেন্দ্র বাজার মাছের আড়তে সেই আটক গাড়ির মাছ বিক্রি করতে যান এবং তখনই মাছ ব্যবসায়ীরা তাকে সেখানেই হাতে নাতে ধরে ফেলেন এবং তুমুল বিক্ষোভ দেখান। মাছ ব্যবসায়ীদের আরও অভিযোগ যে 2 পেটি ভর্তি ইলিশ মাছ গাড়ি থেকে পুলিশ ইতিমধ্যেই চুরি করে সরিয়ে ফেলেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বদান্যতায় এ রাজ্যের পুলিশ এখন তোলাবাজ পুলিশের শিরোপা পেয়েছে। পুলিশ এখন আসামি দুষ্কৃতীদের ধরার জন্য নয়, তোলাবাজির জন্যই যেন মোতায়েন করা হয়েছে। রাস্তায় যত্রতত্র ট্রাক বা ছোট বাণিজ্যিক গাড়ি থেকে তোলা ওঠানোই এখন তাদের প্রধান কাজ। এবার তোলাবাজির অর্থ দিতে সক্ষম না হলে গাড়িতে থাকা মাল চুরি করে বিক্রি করে দিচ্ছে। এটাই ডায়মন্ড হারবার মডেল। এই সরকারটাকে তাড়াতেই হবে, নচেত বাংলার জনগণকে আর কি যে দেখতে হবে তা ঈশ্বর জানেন। একটার পর একটা নৈরাজ্যের ছবি এই রাজ্যের মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তুলে ধরছেন। এবার আপনারা বলবেন, এ তো না হয় স্থানীয় স্তরে তৃণমূলের বিরুদ্ধে বিক্ষোভ গেল, এ তো না হয় পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ গেল, এ তো না হয় প্রশাসনের বিরুদ্ধে বিক্ষোভ গেল, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তো দিদি, তার উপর তো বাংলার মানুষের ভরসা অটুট রয়েছে। তাহলে এই ছবিটা দেখে আপনারা কি বলবেন? যে ছবি শুভেন্দু অধিকারী আবারও তার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। জলপাইগুড়ি পৌরসভার 1 এবং 24 নম্বর ওয়ার্ডের সংযোগকারী করলা সেতুর পাশের আবর্জনার স্তূপের দুর্গন্ধে টেকা দায়। কাছেই বিশ্ব বাংলা ক্রীড়াঙ্গন, যেখানে ক্রিকেট কোচিং ক্যাম্পে খেলতে আসে খুদে খেলোয়াড়, আবাসিক খেলোয়াড়, তাদের অভিভাবক, ওই পথে নিত্য যাতায়াতকারী পথচারীদের প্রত্যেকের ওই আবর্জনার স্তূপের দুর্গন্ধে প্রাণ ওষ্ঠাগত হবার জোগাড় হয়। এতদিন পুরসভার এ বিষয়ে কোনো হেলদোল না থাকলেও হঠাৎ করে দেখা গেল সেই আবর্জনায় ময়লা কিছুটা পরিষ্কার করে নীল সাদা কাপড়ে ঢেকে দেওয়া হয়েছে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় জলপাইগুড়িতে আসছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে উত্তরবঙ্গ বারবার বঞ্চিত। স্বাস্থ্য থেকে নাগরিক পরিষেবা সবকিছুরই বেহাল দশা। তবুও ভালো রাজ্যের রানী সাহেবার আগমন উপলক্ষে আবর্জনার দুর্গন্ধময় ময়লার স্তূপ খানিকটা হলেও পরিষ্কার করেছে প্রশাসন। নীল সাদা কাপড়ে ঢেকেও দেওয়া হয়েছে, কিন্তু দুর্গন্ধ চাপা দেওয়া যায়নি। নীল সাদা কাপড়ে কি অনুন্নয়ন ঢাকা যায়? অর্থাৎ অর্থাৎ এই রাজ্যের যিনি একদম সর্বোচ্চ প্রধান পদে বসে রয়েছেন, তার বিরুদ্ধেও যে মানুষের ক্ষোভ জাগছে, সেই ছবিও কিন্তু উঠে আসছে। ফলে ফলে যে সিনড্রোম গুলো আমরা শ্রীলঙ্কায় দেখেছি, বাংলাদেশে দেখেছি, নেপালে দেখছি, তার সবকটা যে এই বাংলাতেও মজুদ রয়েছে, সেটা কিন্তু অস্বীকার করার কোনো জায়গা নেই। কিন্তু তা সত্ত্বেও এক্ষুনি এই মুহূর্তে এখানে কি নেপাল সিনড্রোম শুরু হয়ে যাবে? না। পশ্চিমবঙ্গের মানুষ, ভারতবর্ষের মানুষ এখনো গণতন্ত্রে আস্থা রাখেন এবং আমরা অতীতে দেখেছি ঠিক এই ধরনেরই আন্দোলন সেই নকশালবাড়ি থেকে শুরু হয়েছিল, যেখানে দেশ বদলানোর স্বপ্ন এবং সেখানে সশস্ত্র বিপ্লব এবং অগ্নিসংযোগ বা অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি করা, সেই সমস্ত কিছুই ছিল। কিন্তু সেই আন্দোলন মুখ থুবড়ে পড়েছিল এবং পরেও। তার কারণ হচ্ছে, এই ধরনের আন্দোলন শুরু হলে যারা শুরু করেন তাদের হাতে আর আন্দোলনের রাশ থাকে না, তা চলে যায় কিছু অ্যান্টি সোশ্যাল ক্রিমিনালদের হাতে এবং তারা নিজেদের স্বার্থ ভরিয়ে নেওয়ার জন্য তখন এই আন্দোলনকে ব্যবহার করে ব্যাপক রকমের লুঠতরাজ শুরু করে, যা সাধারণ মানুষের জীবন দুর্বিষহ করে দেয়। ফলে ফলে বাংলা এবং গোটা দেশ একবার ঠেকে শিখেছে। নকশাল আন্দোলনকে মাথা তুলতে তারা দেয়নি, গণতন্ত্রের উপরই আস্থা রেখেছে। কিন্তু পশ্চিমবঙ্গে প্রবলেম হচ্ছে, এই শাসককে অনেক আশা নিয়ে 2011-তে মসনদে নিয়ে এসেছিল এই বাংলার মানুষ, কেননা 34 বছরের বাম শাসনে তারা অতিষ্ঠ হয়ে উঠেছিল। কিন্তু যে আশা ভরসা দিয়ে নিয়ে এসেছিল তার কোনোটাই কি ফুলফিল হয়েছে?
চলেছে। এখানে সরকারি চাকরি পাওয়া যায় না, যেটুকুনি পাওয়া যায় সেটুকুনি দুর্নীতিতে ভরা। এখানে শিল্প কারখানা আসে না, চারিদিকে তাকালে শুধু দুর্নীতি, 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 এবং সেখানে এই শাসক নেতাদেরই নাম জড়ায়। সেখানে যদি এই শাসক থাকে তাহলে আগামী দিনে এই বাংলা অন্ধকারে চলে যাবে, এমন কথা একটা বড় অংশের মানুষ মনে করছে, বিশেষ করে আরজি কর, কসবা কাণ্ড, মালদা মুর্শিদাবাদ এই সমস্ত কিছু হয়ে যাওয়ার ফলে। ফলে 2026-এর দিকে মানুষ তাকিয়ে আছে এবং গণতান্ত্রিক পদ্ধতিতেই তারা পরিবর্তনের স্বপ্ন দেখছে। কিন্তু সেই পরিবর্তন যদি মুখ থুবড়ে পড়ে, সেই পরিবর্তন যদি কম্প্রোমাইজড হয়ে যায়, তখন তখন কি অন্যরকম ভাবনা চিন্তা হবে? দেশের যুব সমাজ, ছাত্র সমাজ কখন জেগে উঠবে, কখন বিপ্লবী হয়ে উঠবে, কখন বিদ্রোহী হয়ে উঠবে, সে কথা কিন্তু আগামভাবে বলা যায় না। এবং সব থেকে বড় কথা, আধুনিক বিশ্বে সেখানে কিন্তু সেগুলোকে স্পন্সর করার জন্য বহিঃশত্রুরা বসে আছে। সুতরাং সুতরাং যদি করাপশন মাত্রা ছাড়িয়ে যায়, যদি যদি সেখানে সত্যি সত্যিই রাজনৈতিক পথে, গণতান্ত্রিক পথে সমাধান না পাওয়া যায়, তখন কিন্তু ভয়ঙ্কর বিদ্রোহ হয়। এবং যেখানে বিদ্রোহ হয় সেখানে পলিটিক্যাল সিস্টেমটাই ভেঙে চুরে ছারখার হয়ে যায়। তখন আজ যে রাজা, কাল সে ফকির হয়ে যায়। তার তার পরবর্তী অধ্যায় হয়তো কষ্টকর হয়। যে যে বিদ্রোহটা করা হয়েছিল যে স্বপ্ন দেখে, সেই স্বপ্ন হয়তো পূরণ হয় না, কিন্তু সেই বিদ্রোহের কারণ যারা থাকে তাদের তাদের অবস্থা করুণ হয়। এটা কিন্তু গত কয়েক বছরে আমাদের প্রতিবেশী রাষ্ট্রগুলোতে বারবার দেখা গেছে। আর তাই আশা আশঙ্কার দোলাচল কিন্তু এই বাংলায় ক্রমশ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। কিন্তু সত্যিই কি বাংলাদেশ, নেপাল বা শ্রীলঙ্কার মতো বিদ্রোহী হয়ে উঠবে এই দেশের মানুষ বা এই রাজ্যের মানুষ? আপনাদের কি মনে হয়? উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।